আমাটির ভেপুর অন্তর্গত চতুর্দশ পরিচ্ছেদ হলো রাজপুত্র অজয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এখনও সহজ ব্যাখ্যা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তী চ্যাপ্টারগুলোর ব্যাখ্যা পেতে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখন চতুর্দশ পরিচ্ছেদের সহজ ব্যাখ্যা করছি। রাজপুত্র অজয়। নিশ্চিন্দিপুর গ্রামে বারোয়ারি চড়ক পূজা উপলক্ষে নীলমণি হাজরার যাত্রার দল পঞ্চাননতলায় যাত্রা করতে আসে। গ্রামের হরিহর রায় ও সর্বজয়ার ছেলে মেয়ে অপু ও দুর্গার খুব আনন্দ। যাই হোক, যাত্রা শুরু হলো। অপু বাহ্যজ্ঞান হারিয়ে তন্ময় হয়ে যাত্রা দেখতে থাকে। নীলমণি হাজরার যাত্রার দলের অভিনীত পালাগুলো ছিল পৌরাণিক এবং রূপকথা কেন্দ্রিক। সেখানে রাজা, সেনাপতি, রাজপুত্র, রাজকন্যা এবং নিয়তির উপস্থিতি। পাত্রপাত্রীরা দেখতে যেমন সুন্দর, সাজ পোশাকও তেমনি মানানসই। জরির সাজ পোশাক পরা এইসব চরিত্রদের দেখে অপুর চোখ ধাঁধিয়ে যায়। যাত্রাপালা দ্রুত অগ্রসর হতে থাকে। হঠাৎ করে কে যেন পেছন থেকে বলে ওঠে, খোকা, বেশ দেখতে পাচ্ছ তো? অপু পিছন ফিরে তাকিয়ে দেখে তার বাবা আসরে বসে আছেন। তারপর সে বাবার দিকে ফিরে বলে, বাবা, দিদি এসেছে? চিকের মধ্যে বুঝি? চিক হলো মেয়েদের বসার স্থানকে আড়াল করবার উপকরণ। অপু যে যাত্রাটি প্রথম দিন দেখেছিল তার বিষয় ছিল রূপকথা কেন্দ্রিক। মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্রে রাজা রাজ্য হারিয়ে স্ত্রী পুত্রকে নিয়ে বনে চলে যান। নিবিড় বনে রাজপুত্র অজয় ও রাজকুমারী ইন্দুলেখা ঘুরে বেড়ায়। ছোট ভাইয়ের জন্য ফল আনতে গিয়ে ইন্দুলেখা ক্ষুধার তাড়নায় বিষফল খেয়ে মারা যায়। রাজকুমার অজয় বোনকে হারিয়ে গান গায়, কোথা ছেড়ে গেলি এ বনকান্তারে, প্রাণপ্রিয় প্রাণসাথীরে। গানটি শুনে অপু আর থাকতে পারে না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কলিঙ্গরাজের সঙ্গে বিচিত্রকেতুর যুদ্ধে তলোয়ার খেলা হয়। অপু মুগ্ধ হয়ে এসব দেখে। বারোয়ারিতলায় যাত্রা দেখায় মশগুল ছিল অপু। নীলমণি হাজরার যাত্রার দলের রূপকথা কেন্দ্রিক যাত্রা দেখে অপু যখন আত্মবিভোর, ঠিক সেই সময়ে তার বাবা বলেন, ঘুম পাচ্ছে, বাড়ি যাবে খোকা? কারণ তার মনে হয়েছিল অনেক রাত হয়ে গেছে, তাই হয়তো অপুর ঘুম পাচ্ছে। না, অপু বাড়ি যায়নি, কারণ এত সুন্দর যাত্রা ছেড়ে তার বাড়িতে গিয়ে ঘুমোতে মন চায়নি। অপুর বাবা তাকে 2 পয়সা দিয়ে নিজে বাড়ি চলে যান। অপুর ইচ্ছা ছিল সে 1 পয়সার পান কিনে খাবে। পানের দোকানের কাছে অত্যন্ত ভিড় দেখে সে এগিয়ে আসে। সেখানে এসে অপু দেখে সেনাপতি বিচিত্রকেতু হাতিয়ার বন্ধ অবস্থায় বার্ডশাই কিনে ধরিয়েছে। বার্ডশাই হলো সিগারেট বিশেষ। তাকে ঘিরেই যেন রথযাত্রার ভিড়। এর মধ্যেই আরও আশ্চর্যজনক ঘটনা ঘটল। রাজকুমার অজয় কোথা থেকে বিচিত্রকেতুর কনুইয়ে হাত দিয়ে বলল 1 পয়সার পান কিনে খাওয়াতে, কিন্তু সেনাপতি বিচিত্রকেতু কোনো ইচ্ছাই প্রকাশ করল না। বিচিত্রকেতু কোনো সাড়া না দিয়ে হাত ঝাড়া দিয়ে চলে গেল। একটু পরে অপু অজয়ের প্রতি মুগ্ধ হয়ে অজয়কে বলে পান খাবে কিনা। অজয়ও একটু অবাক হয়ে বলে, তুমি খাওয়াবে? অপু ও অজয়ের মধ্যে খুব ভাব হয়ে যায়। তারপর থেকে অপুও অজয়ের প্রতি মুগ্ধ ও অভিভূত হয়ে যায়। রাজকুমার অজয় অপুর স্বপ্নের মানুষ। এতদিন মনে মনে একেই তো সে চেয়েছে। মায়ের মুখে শোনা শত শত রূপকথার কাহিনীর মধ্যে শৈশবের শত স্বপ্নময়ী মুগ্ধ কল্পনার ঘুরে তার প্রাণ একেই চেয়েছে। এই মুখ, এই চোখ, এই গলার স্বরই তো তার মন ও কর্ণকুহরকে ভরিয়ে তুলেছে। সেই রাজপুত্র অজয়কে সাক্ষাৎ চোখের সামনে দেখে অপু মুগ্ধ ও অভিভূত হয়ে গেছে। পরে অজয় জিজ্ঞেস করে,
তোমাদের বাড়ি কোথায় ভাই? আমাকে একজনের বাড়ি খেতে দিয়েছে, বড্ড বেলায় খেতে দেয়। তোমাদের বাড়িতে খায় কে ভাই? খুশিতে অপুর গা যেন কেমন করে উঠে। সে বলে, ভাই, আমাদের বাড়িতে একজন খেতে যায়। সে আজ দেখলাম ঢোলক বাজাচ্ছে। তুমি কাল থেকে যেও, আমি এসে ডেকে নিয়ে যাব। ঢোলকওয়ালা না হয় তুমি যে বাড়িতে আগে খেতে সেখানে খাবে। তারপর কিছুক্ষণ সময় দুজন এদিক ওদিক ঘোরাঘুরির পর অজয় বলে, আমি যাই ভাই, শেষ সিনে আমার গান আছে। অপু সারা রাত যাত্রা দেখে ঘুম ঢুলু ঢুলু চোখে বাড়ি ফিরে আসে। পরের দিন দুর্গা অপুকে যাত্রা সম্পর্কে জিজ্ঞেস করে। অপু জানায়, এমন যাত্রা সে কখনো দেখেনি। রাজকন্যা মারা যাবার সময় অজয়ের করুণ কণ্ঠে গাওয়া গান অপুর কল্পনাপ্রবণ হৃদয়কে মুগ্ধ করে। কিসের যেন একটা ঘোর অপুকে পেয়ে বসে। পরে সে মহা খুশির সঙ্গে তার মা সর্বজয়াকে বলে, কাল থেকে অজয় যে সেজেছিল মা, সে আমাদের বাড়ি খেতে আসবে। তার মা বলেন, দুজনে খাবে? দুজনকে কোত্থেকে? অপু বলে, তা না, একজন তো চলে যাবে, শুধু অজয় খাবে। ভোর হলেও অপুর একটু দেরি করে ঘুম ভাঙে। অতৃপ্ত ঘুমের কারণে সূর্যের তীক্ষ্ণ আলোয় চোখে যেন সূচ বিঁধে, চোখে জল দিলে চোখ জ্বালা করে। কিন্তু তবুও তার কানে যেন একটানা বেহালা, ঢোল, মন্দিরার ঐকতান বাজনা আজও বাজছে। তখনও অপুর যাত্রার ঘোর কাটেনি। ঘাটের পথে যেতে যেতে পাড়ার মেয়েরা কথা বলতে বলতে যাচ্ছে। তা দেখে অপুর মনে হয়, এদের কেউ ধীরাবতী, কেউ কলিঙ্গ দেশের মহারানী, কেউ যেন রাজপুত্র অজয়ের মা বসুমতী। দিদিকে দেখে অপুর ইন্দুলেখার কথা মনে পড়ে। আগের রাতে যাত্রায় দেখা ইন্দুলেখার মতোই অপুর দিদি দুর্গার গড়ন। ইন্দুলেখার চোখ, মুখ, চুল যেন দিদির মতোই সুন্দর। অপুর মনে হয় ইন্দুলেখা যেন এই জীবনে তার দিদি হয়ে ফিরে এসেছে। দুপুরবেলা অপু গিয়ে অজয়কে খাওয়ার জন্য ডেকে নিয়ে আসে। সর্বজয়া দুজনকে একসাথে খাবার খেতে দেন। পরে অজয়কে তার পরিচয় জিজ্ঞেস করেন। অজয় বলে, সে ব্রাহ্মণের ছেলে, তার কেউ নেই। যে মাসি তাকে মানুষ করেছেন তিনিও মারা গেছেন। বছরখানেক ধরে সে যাত্রা দলে ঢুকেছে। সর্বজয়ার ছেলেটির উপরে খুব মায়া হয় এবং তিনি স্বল্প উপকরণ দিয়ে খুব আদর করে তাকে খাওয়ালেন। ছেলেটিও খুশির সঙ্গে খাবার খেল। তারপর দুর্গা চুপি চুপি তার মাকে বলে, মা, ওকে সেই কালকের গানটা গাইতে বলো না, সেই কোথা ছেড়ে গেলি এ বনকান্তারে, প্রাণপ্রিয় প্রাণসাথীরে। অজয় গলা ছেড়ে গান করল। সবাই মিলে গান শুনে মুগ্ধ হয়ে গেল। সর্বজয়া এরপরে বললেন, বিকেলে মুড়ি ভাজবো, তখন এসে অবশ্যই করে মুড়ি খেয়ে যেও, লজ্জা করো না যেন, যখন খুশি আসবে, আপনার বাড়ির মতো, বুঝলে? অপু অজয়কে সঙ্গে করে নদীর ধারে বেড়াতে যায়। নদীর ধারে বেড়াতে গিয়ে শিমুল গাছের তলায় বাঁশ ঝোপের আড়ালে বসে অপু এবং অজয়। সেখানে অজয়ের অনুরোধে অপু বাবার মুখে শোনা দাশুরায়ের পাঁচালীর একটি গান শোনায়। শ্রীচরণে একবার গা তোলো হে অনন্ত, সেই গানটি গেয়ে শোনায়। এই গান শুনে অজয় তার উচ্ছ্বসিত প্রশংসা করে বলে আরেকটা গান শোনানোর জন্য। অপু তার দিদির কাছে শেখা আরেকটা গান করে, খেয়ার আসে বসে রে, মন ডুবলো বেলা খেয়ার ধারে। গান শেষ হলে অজয় অপুর গানের খুব প্রশংসা করে বলে, এমন গলা থাকলে যে কোনো দলে ঢুকলে
15 টাকা করে মাইনে সেধে দেবে বলছি তোমায়, এর ওপর একটু যদি শেখো। দিদি দুর্গার মুখেও অপু তার গানের প্রশংসা শুনেছিল, কিন্তু একজন দক্ষ যাত্রার গায়কের মুখে প্রশংসা শুনে অপু আনন্দে আত্মহারা হয়ে গেল। যেন দুজন দুজনের কতদিনের বন্ধু। বন্ধু অজয়ও অপুকে জানিয়েছিল যে সে প্রায় 40 টাকা জমিয়েছে, আর একটু বড় হলেই সে এ দল ছেড়ে দেবে, কারণ অধিকারী বড় মারে। সে আশুতোষ পালের দলে যাবে, সেখানে রোজ রাত্রে লুচি খাওয়ার সুযোগ আছে, না খেলে 3 আনা পয়সা খুড়াকি দেয়। এ দল ছেড়ে দিলে সে আবার অপুদের বাড়ি এসে কিছুদিন থেকে যাবে। বিকালের কিছু আগে অজয় অপুকে বলে, চলো ভাই, আজ আবার এখুনি আসর হবে, সকাল সকাল ফিরি। যদি পরশুরামের দর্পসংহার হয় তবে আমি নিয়তি সাজব, দেখো কেমন একটা গান আছে। আরও 3 দিন যাত্রাপালা হলো। গ্রামশুদ্ধ মানুষের যাত্রার কথা ছাড়া যেন আর কোনো কথাই নেই। অপু আরও 3-4টা নতুন গান শিখে ফেলল। একদিন অজয়ের সঙ্গে অপু যাত্রা দলের কাছে যায়, সেখানে সবাই মিলে অপুকে একটা গান করতে বলে। অপুর কল্পনাপ্রবণ মন যাত্রার প্রতি আকৃষ্ট, সে অজয়কে বলেছে সেই কথা। অপু অজয়কে নদীর ধারে একটা গান শুনিয়েছিল। সেই গান শুনে অজয় অপুকে তাদের যাত্রার দলের প্রধান অধিকারীর কাছে নিয়ে যায়। তখন অধিকারী অপুকে তার সুমিষ্ট কণ্ঠের জন্য দলে আসতে অনুরোধ করে। অপুর বুক যেন আনন্দে ও গর্বে ভরে ওঠে। দলের সকলে মিলে তাকে ভিতরে নিয়ে যায়। অপুর তো ইচ্ছা এখনই চলে যেতে। যাত্রা দলে কাজ করা মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য সে একথা জানত না, এটাই তার আশ্চর্য বলে মনে হয়। অপু অজয়কে মহা উৎসাহে জিজ্ঞেস করে এখন যাত্রা দলে ঢুকলে তাকে কি পার্ট করতে দেবে। অজয় অপুকে বলে যে প্রথমে তাকে সখী টকির পার্ট করতে হবে, কিন্তু অপু এইসব ছোটোখাটো পার্টে অভিনয় করতে চায় না। তার ইচ্ছা সে জরির মুকুট মাথায় দিয়ে সেনাপতি সেজে তলোয়ার ঝুলিয়ে যুদ্ধ করবে। এটাতেই যেন তার পরম তৃপ্তি, এটাই তার জীবনের ধ্রুব লক্ষ্য। যাত্রা শেষ হয়ে যায় 5 দিন পরে। এবার অজয়দের বিদায় নেবার পালা। এই কয়েকদিন অজয় অপুদের বাড়িতে যখন তখন আসা যাওয়া করেছে, খেলাধুলা করেছে, গান করেছে। এই কয়েকদিন সে সর্বজয়ার কাছে সন্তান স্নেহ পেয়েছে। দুর্গাও তাকে ছোট ভাইয়ের মতো দেখেছে এবং যত্ন করেছে। অজয় অধিকারীর যাত্রা দলে রাজপুত্রের ভূমিকায় অভিনয় করে। সেও অপুর মতো ছোট্ট সুশ্রী বালক। অজয় ছোটবেলা থেকে একা, তার নিজের বলতে কেউ নেই। এই যাত্রাদলই তার মাসি পিসি, নিজের অন্তরের আত্মার আত্মীয়। সে ছোটবেলা থেকেই নিজের কারো ভালোবাসা পায়নি, কিন্তু অপুদের বাড়িতে এসে অপুর মা ও দিদির ভালোবাসায় সে মুগ্ধ হয়েছে। তাই তার অতি কষ্টে জমানো টাকা থেকে 5 টাকা সর্বজয়ার হাতে দিয়ে বলে, এই 5টা টাকা দিয়ে দিদির বিয়ের সময় একখানা ভালো কাপড়। সর্বজয়া বলেন, না বাবা না, তুমি মুখে বললে এই খুব হলো, টাকা দিতে হবে না। তোমার এখন টাকার কত দরকার, বিয়ে থাওয়া করে সংসারী হতে হবে। তবুও অজয় খুব করে বলে টাকাটা রেখে দিদি দুর্গার বিয়েতে কাজে লাগাতে। সর্বজয়া অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিরস্ত করেন। অজয় বলে তাকে যেন দিদি দুর্গার বিয়ের সময় নিমন্ত্রণ করা হয়। তারপর সবাই মিলে অজয়কে অনেকটা পথ এগিয়ে দিয়ে আসে। সর্বজয়া ভাবতে থাকেন, ছেলেটা এত ছোট বয়সে রোজগার করছে, সে কোথায় থাকে, কোথায় শোয়, কি খায়, ঘর পরিবারের যে স্নেহ ভালোবাসা তা সে জন্ম থেকেই পায়নি। অজয়ের মতো অপুও যদি অনাথ হতো তাহলে অপুকেও কেউ দেখার থাকতো না। সন্তানের এই অবস্থা কল্পনা করে
সর্বজয়া ভয়ে শিউরে উঠেন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, চতুর্দশ পরিচ্ছেদের ব্যাখ্যা এখানেই শেষ হলো। ধন্যবাদ।